আপনার জমি বা ফ্ল্যাটের মিউটেশন কিন্তু এখন আপনি করতে পারবেন আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে। আর এটা করার জন্য আপনাকে যে ডকুমেন্টসগুলাকে সাথে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে খতিয়ান সেটাকে রাখতে হবে। আপনার জমির দলিলের ১ম যে পাতা সেটা আপনার সামনে রাখতে হবে। সেই সাথে আপনার যে এনআইডি কার্ডের যে কপি, সেই এনআইডি কার্ডের কপিটাকে রেডি রাখতে হবে। আপনার একটা ছবি থাকতে হবে। আর জমির যে আদার্স যদি কোনো দলিল থাকে বা কোনো ডকুমেন্টস থাকে সেগুলাকে রেডি রাখতে হবে। তো চলুন আমরা আজকে দেখি যে সেটা কিভাবে করবেন। তো শুরুতেই আমরা Google Chrome থেকে www.land.gov.bd এই সাইটটা ওপেন করব এবং এই সাইটটা ওপেন করার পরে আমরা কিভাবে নামজারি ফর্ম পূরণ করব সেটা আমরা আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করি। এটা একটা খুব কাঙ্ক্ষিত একটি ভিডিও। সবাই আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা সহজেই নামজারির আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। তো এই যে পোর্টালটি এখন ওপেন হয়েছে, এই পোর্টালটি হচ্ছে গতকালকে যে পোর্টালটি আমি দেখিয়েছিলাম যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে এরকম একটি পোর্টাল আপনি পেয়ে যাবেন। এখন আমি এই পোর্টাল থেকে আমি মিউটেশন অপশানে ক্লিক করলাম। মিউটেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মিউটেশনের পোর্টালটি ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আমি মিউটেশনের নতুন যেটা চালু হচ্ছে সেটা আমি এখান থেকে আবেদন ফর্ম পূরণ করব। তো এখানে কি কি আছে যে এখান থেকে আসলে নতুন আবেদন কিভাবে করতে হবে সেটা করতে এখানে ক্লিক করুন এবং ইতিমধ্যে যদি আপনি আবেদন করে থাকেন সেই সকল আবেদনের স্ট্যাটাস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে ট্র্যাকিং আইডি, আবেদনের তারিখ, বর্তমান অবস্থা, পদক্ষেপ, ঠিক আছে, কোনটা কি অবস্থায় আছে, এই প্রোফাইল থেকে আবেদন সাবমিট করেছেন, সেটার স্ট্যাটাস আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা আসি কিভাবে নতুন নিয়মে নামজারির আবেদন সম্পূর্ণ করবেন। এখানে নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন। অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে বেশ কিছু তথ্য কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন আবেদনের ধাপসমূহ কি, কি, কোন, কোন ধাপে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হয়। এখানে বলা হয়েছে ৳২০ কোর্ট ফি পরিশোধ সংযুক্ত ফর্মসহ রেজিস্ট্রেশনের নোট জারি ফি ৳৫০ পরিমাণ পরিশোধ করতে হবে। এভাবে সুন্দরভাবে এখানে প্রসেসটা দেওয়া আছে। এখানে মিউটেশনের যে প্রয়োজনীয় যে ফিটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। অনেকেই আসলে বিশ্বাস করতে চান না যে আসলে মিউটেশনের কোন স্টেপে কতগুলো পেমেন্ট করতে হয় বা টোটাল খরচ কত সেটার একটা টোটাল এস্টিমেট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু চমৎকারভাবে ইউজার ম্যানুয়ালটা দিয়ে দেওয়া আছে, যেটা দেখে আপনি কিন্তু খুব সহজেই মিউটেশনের আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এখানে ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে। তো এইভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে মিউটেশনের নতুন পেজটিকে। তো আমরা শুরুতেই চলে যাব এখানে এবং আগের যে ফিচারগুলো যেগুলো সবই এখানে আছে সেটা দেখে আপনি আপনার আগের যদি কোনো আবেদন থেকে থাকে তো সেই আবেদনগুলার সর্বশেষ কি অবস্থা বা সেগুলা কি অবস্থায় আছে, সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। বা যদি আপনি অন্য কারোর আবেদনও এখান থেকে সার্চ করে দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনি অন্য কারোর যে ট্র্যাকিং আইডি সেটা দিয়ে কিন্তু অন্য কারোর আবেদনের যে কি অবস্থা সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখন দেখব যে কিভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হয়। নতুন আবেদন করতে ক্লিক করুন অপশানে গেলাম। এখানে সবকিছু পড়ে দেখলাম, বুঝলাম। তারপরে নতুন আবেদন ফর্ম অপশানে ক্লিক করলাম। এখানে কিন্তু আপনার মিউটেশনের যে ফর্ম যেটি ওপেন হয়ে গেছে এবং এখানে মিউটেশনের ফর্ম পূরণ করার জন্যে সর্বপ্রথম ৳২০ পরিশোধ করতে হবে কোর্ট ফি। তো ইতিমধ্যে পরিশোধ করে থাকলে আপনারা যেটা যে পরিশোধ করে থাকলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর যদি পরিশোধ করা না থাকে তো ৳২০ কোর্ট ফি পরিশোধ করতে হবে। এমন একটি যে চেকবক্স এখানে ক্লিক করবেন। আমরা ১ম এই বলেছিলাম আগের ভিডিওতে যে সবকিছু কিন্তু অটোমেটেড করা হয়েছে। আপনি যে ল্যান্ড বিডি সাইটে যে প্রোফাইলটা আপনি শুরুতে তৈরি করে নিয়েছিলেন, সেই প্রোফাইল থেকে কিন্তু আপনার নাম, ঠিকানা বা যাবতীয় যা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। বা অটোমেটিক্যালি আপনি নতুনভাবে আর পূরণ করা লাগবে না। অটোমেটিক্যালি সেই বিষয়গুলো কিন্তু চলে আসবে। প্রোফাইলে ঢুকে আপনি যে উপজেলার জন্য নামজারি আবেদন করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখান থেকে একটা জেলা, উপজেলা সিলেক্ট করব। তো যদি সেটা আমি সিলেক্ট করার পর দেখলাম যে বাকি জিনিসগুলো পূরণ হয়ে গেছে। আমি ৩ টা তথ্য দিয়ে দিয়েছি। আমার কিন্তু পূরণ করার যে বাকি যে তথ্যগুলা সেগুলা কিন্তু অটোমেটিক্যালি তারা নিয়ে নিচ্ছে। এখন আমরা পেমেন্ট অপশনে যাব এবং পেমেন্ট অপশনে গিয়ে আপনি বিকাশ, নগদ বা যেই জিনিসটা আপনার এভেইলেবল আছে সেটার থেকে কিন্তু আপনি আপনার যে কোর্ট ফি ৳২০ সেটা কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। এবং আপনি আপনার মোবাইলে যদি বিকাশ থাকে বা নগদ থাকে যেটা আপনার মোবাইলে এভেইলেবল আছে
সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ২০ টাকা সেটা পেমেন্ট করে দিবেন। এবং এই ২০ টাকা পেমেন্ট করার সাথে, সাথে কিন্তু আপনার কাছে একটা সতর্কবার্তা চলে আসবে যে এই ২০ টাকা পরিশোধ হয়েছে এবং সেই ২০ টাকা পরিশোধ হওয়ার ৭ দিনের মধ্যে, তার মানে আপনি যেদিন পূরণ করতেছেন সেই দিন থেকে ৭ দিনের মধ্যে কিন্তু আপনার যে মূল যে আবেদনটা, সেই আবেদনটা কিন্তু জমা করতে হবে। কারণ এটা কিন্তু ৭ দিন পর্যন্তই কার্যকর থাকবে। ৭ দিনের পরে যদি আপনি এই আবেদনটা আবার করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন করে আবার কোর্ট ফি প্রদান করা লাগবে। তাই আমরা ৭ দিনের মধ্যেই যেহেতু জিনিসটা করব, তো আমরা এখন নতুন করে কিভাবে আবেদনটা করব সেটা এখন আমরা দেখব। তো এইটার আপনি ৳২০ জমা দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু মেসেজের মাধ্যমে একটা আ কোড নাম্বার চলে যাবে। তো সেই কোড নাম্বারটা আপনি কিন্তু আ আপনার যেখানে আছে সেখানে আপনি বসিয়ে দিবেন। তো যে সূত্রে আপনি মিউটেশনের আবেদন করবেন সেটা আসলে নির্বাচন করুন যে আপনি কি মিউটেশন খতিয়ান হতে নিয়ে আসবেন নাকি সরাসরি মালিকের কাছ থেকে মালিকের খতিয়ান থেকে আনবেন। সেটা এখানে আপনাকে দেওয়া লাগবে। যেমন আমি দিলাম যে সরাসরি রেকর্ডের মালিক হতে মিউটেশনের আবেদন করব। আচ্ছা, কিভাবে মালিকানা অর্জন করেছেন সেটা এখানে উল্লেখ করতে হবে। আমি দিলাম যে আমি ক্রয় করেছি যেহেতু, তো আমি ক্রয় দিলাম। ক্রয় বলেছি, তাহলে ক্রয় সূত্রে আমি এটার মালিকানা অর্জন করেছি। এবং আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন নাকি আপনি নিজে সরাসরি করবেন? যদি প্রতিনিধির মাধ্যমে আবেদন করেন, মানে আপনি যদি দেশের বাইরে থাকেন বা অন্য কোথাও থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি প্রতিনিধির মাধ্যমেও আবেদন করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিনিধির ডিটেইলসটা এখানে দেওয়া লাগবে। এবং সেই ক্ষেত্রে আপনার যে প্রতিনিধি তার যে মোবাইল নাম্বার বা তার যে ডিটেইলস বা প্রতিনিধির যে তথ্য, সেই তথ্যগুলা কিন্তু এখানে দিতে হবে। এবং সেই তথ্যগুলা দেওয়ার পাশাপাশি তাকে কিন্তু আপনাকে অথরাইজ করে দিতে হবে। বা তাকে যে প্রতিনিধিত্ব করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু তাকে অর্পণ করতে হবে। তো যদি আপনি প্রতিনিধির মাধ্যমে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে পোর্টালটা সেটাকে ইউজ করবেন। আর যদি আপনি প্রতিনিধির মাধ্যমে না করেন, তো সেই ক্ষেত্রে আপনি না অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখন চলে যাচ্ছি আ আবেদনকারীর গ্রহীতা বা গ্রহীতার তথ্য। এখানে আপনি কি একক নামে মিউটেশন করতে চাচ্ছেন নাকি যৌথ নামে? যদি যৌথ নামে হয়ে থাকে তো যৌথ অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি একক নামে করেন তো সেক্ষেত্রে একক নামে কিন্তু আপনি করবেন। তো এখানে এই তথ্যগুলো দেওয়ার পরে যেহেতু আমি এককভাবে করতে চাচ্ছি, সেটাও কিন্তু এখান থেকে আপনি সেভ করে বোঝাতে পারবেন। এবং আপনি তথ্য দিন এবং অপশনে ক্লিক করুন। তথ্য দিন অপশনে ক্লিক করে আমি যে আবেদনটা আমি অলরেডি করেছি, সেটা কি আপনি কি প্রাপ্তবয়স্ক নাকি অপ্রাপ্তবয়স্ক, আপনি প্রবাসী কিনা, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যখন এটা সিলেক্ট করার পরে কিন্তু প্রোফাইলে চলে যাবে এবং প্রোফাইলে ফর্মটি পূরণ হয়ে গেছে। তার মানে এই তথ্যগুলো আপনি একবার রেজিস্ট্রেশন যখন করেছেন, তখন একবার আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার সময়। এখন সেই তথ্যগুলা কিন্তু সেখান থেকেই নিয়ে নিবে। সেকেন্ড টাইম আর দেওয়ার প্রয়োজন হবে না। এখান থেকে শুধুমাত্র আপনি আ ঠিকানাটা এখান থেকে এড করে দিবেন। যেমন আপনার বিভাগটা, যে বিভাগের ঠিকানা, উপজেলা এখানে এড করে দিবেন এবং এখানে আসলে অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় ঠিকানা দিতে চাচ্ছেন, সেজন্য এটাও হচ্ছে যে অটোমেটিক্যালি ছিল কিন্তু এটা অটোমেটিক্যালি দেয় নাই। যেহেতু আপনি ঠিকানাটা এখান থেকে চাইলে আপনি নতুন করে সিলেক্ট করে নিতে পারেন। এবং আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেসটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। এবং যেহেতু যদি আপনি ঢাকায় থাকেন সেক্ষেত্রে ঢাকার ঠিকানাটা পূরণ করে দিবেন। ওকে। আপনি সংরক্ষণ অপশনে দিলেই কিন্তু এটা সংরক্ষণ করতে পারবে। আসলে এটা কি এডিট করতে পারবো কিনা এরকম কোয়েশ্চেন অনেকে করে থাকেন। আপনি এখানে ৩ টা অপশন আসবে, পদক্ষেপ, দেখুন, সম্পাদনা বা মুছুন। তো এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু সিলেক্ট করে চাইলে আপনি আবেদনটাকে আবার এডিট করার সুযোগ আছে। তো আমরা যে প্রক্রিয়াটা এতক্ষণ সম্পূর্ণ করেছি, যদি আপনি যৌথ মালিকানা থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি যৌথ মালিকানা সিলেক্ট করে যৌথ মালিকানার বিস্তারিত যে তথ্য সেগুলা কিন্তু দিবেন। আচ্ছা, তো চেকবক্সে এখন আমি সিলেক্ট করে দিলাম যে দলিলের ভিত্তিতে আমি মিউটেশন করব। যে আমরা দলিলের ভিত্তিতে আবেদন করেছি সেটার তথ্য এখানে পূরণ করতে হবে। এখানে একটি বিষয় কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা আছে। দলিলের শুধুমাত্র ১ম পৃষ্ঠা উভয় পাশের স্ক্যান সহ মূল দলিল ও নকল দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ফটোকপি থেকে স্ক্যান গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ফটোকপি থেকে স্ক্যান হবে না। আর যদি একাধিক দলিল থাকে তো সেই ক্ষেত্রে একাধিক দলিলের যে কপি সেটা কিন্তু যুক্ত করার অপশন আছে। এবং এখন আমরা একটি দলিলের নাম্বার, এখানে দলিলের নাম্বার দেখে আমরা এখানে দলিলের তথ্য পূরণ করে দিব। যেই দলিলের পেজ সেখানে ১০ পেজ। আর আমরা কোথায় আছি সেখান থেকে আমরা আমাদের ল্যাপটপে আগের থেকেই দলিলটা কপি করে রেখে দিব। সেখান থেকে কিন্তু আমরা দলিলের যে কপি সেটা কিন্তু অ্যাটাচ করে দিব। ওকে? দলিলের কপি অ্যাটাচ করার পরে এখন আসি যে দলিলটা এড করলাম সেই দলিল অনুযায়ী আবেদনে জমির তফসিল বা যে মৌজা সেটা আমরা এখান থেকে নির্বাচন করতে হবে।
আমি প্রথমেই বলেছিলাম যে তথ্য একবার পূরণ করবেন সেটা বারবার পূরণ করার প্রয়োজন হবে না। এই যে বিভাগ, জেলা, উপজেলা এটা কিন্তু আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম বা পূরণ করেছিলাম। যার কারণে আমি শুধু এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত মৌজা, সেই মৌজাটা একটু খুঁজে বের করে নিব। যে মৌজা আছে সেই মৌজার নাম্বারটা দিয়ে বা আপনার যে মৌজার নাম সেটা দিয়ে কিন্তু আপনি মৌজাটা এখান থেকে অ্যাড করে নেবেন এবং আপনি খুঁজলেই দেখবেন যে আপনার যে মৌজা সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো মৌজাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি আসি প্রদানকারী বা দাতার তথ্য প্রদান করতে হবে এবং তার আগে যে বিভাগটি বা যে তফসিলটি আমি অ্যাড করব সেটাতে জমির যে তথ্য সেটা যুক্ত করতে হবে। জমির তথ্য আমি দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম। দলিল আমি এখানে অ্যাড করছি, সেটা ক্লিক করলাম। হোল্ডিং নাম্বার কত আমি সেটা ক্লিক করব। তারপরে জরিপের মালিক কি, জরিপের নাম যেটা সেটা আমি এখানে ক্লিক করলাম। আরএস থেকে আমরা পেয়েছি, আরএস এখানে আমি খতিয়ান নাম্বার দিলাম, যাচাই অপশনে ক্লিক করলাম। এখন গত ফর্মে কিন্তু ছিল যে শুধুমাত্র খতিয়ান নাম্বার দিয়ে যাচাই করার অপশনটা ছিল, কিন্তু এই ফর্মে হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার দুটোই যাচাই করার প্রভিশন রাখা হয়েছে। তবে হোল্ডিং নাম্বার এবং খতিয়ান নাম্বার দুটো অপশনই যাচাই করার পর যেটা যেটা হোল্ডিং নাম্বারের তথ্য থাকবে সেই অনুযায়ী কিন্তু দাগ এখানে শো করবে এবং এখানে হোল্ডিং থেকে প্রাপ্ত দাগ নাম্বার পাওয়া গেছে, যেটা আর খতিয়ান থেকে প্রাপ্ত দাগ নাম্বার পাওয়া গেছে আরেকটা। তার মানে হোল্ডিংয়ে যেহেতু ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছে, আমরা ধরেই নিচ্ছি যে হোল্ডিং নাম্বারটি ঠিক আছে। খতিয়ান থেকে যেটা আসছে সেটা ভুল তথ্য রয়েছে, সেজন্য আমরা হোল্ডিংয়ের ডাটাটা নিয়েই কাজ করব। ওকে, আবেদনে বর্ণিত জমির শ্রেণী, এই হোল্ডিংয়ে এই যে দাগে এর রেকর্ডের শ্রেণী আছে আমন, সেই আমনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ব্যবহারের ধরন, যে জমিটার জন্য মিউটেশন করতে যাচ্ছি সেটা ব্যবহারের ধরনটা কি সেটা এখানে নির্বাচন করে নিতে হবে। জমির পরিমাণ, যেটা সব থেকে বেশি কনফিউশন ছিল সারা পুরাতন ফর্মে, যে জমির পরিমাণ কিভাবে লিখবো, শতকে, একরে নাকি অযুতে, অংশে না লক্ষাংশে, সেটা কিন্তু এখানে সুন্দরভাবে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। একর, শতক, অযুত, লক্ষ, লক্ষাংশ। আমি এখান থেকে ওখানে কিন্তু বলা আছে যে 54 একর জমি আছে এই জায়গায়। আচ্ছা, এখানে আমি 10 শতক টাইপ করলাম, বাকিগুলো আমার পূরণ করা লাগবে না। আবেদনের বর্ণিত তফসিল, অ্যাপার্টমেন্ট, বাড়ি, ফ্ল্যাট বা ফ্লোর কিনা সেটার জন্য কিন্তু আলাদা আলাদা তথ্য অ্যাড করতে হবে। যদি জমি হয় জমি, ফ্ল্যাট হলে ফ্ল্যাট। আমি ধরে নিচ্ছি যে এখানে জমি আবেদনকৃত তফসিলটি রাজুক জাতীয় বহন কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারি হাউজিং প্রকল্প এলাকায় কিনা সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। সেটি যদি হয় তাহলে প্রকল্পের নামটা এগুলো কিন্তু এখানে লিখতে হবে। ওকে, আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। জমির তথ্য কিন্তু অ্যাড হয়ে গেছে। চাইলে আরও জমির তথ্য এখানে অ্যাড করতে পারবো। এখান থেকে পদক্ষেপের অপশনে ক্লিক করব। আমি সম্পূর্ণ অ্যাড করতে পারবো, মুছতে পারবো এবং দেখুন অপশনে ক্লিক করে আবার দেখতেও পারবো। ডিটেলসে ওকে। এখানে আসি, প্রদানকারী বা দাতার তথ্য যুক্ত করতে হবে। দাতার তথ্য যুক্ত করার জন্য আমাকে এখান থেকে দাতার তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করুন। এখানে আমি যেহেতু অটোমেটিক্যালি হোল্ডিং থেকে এর তথ্য এসেছে, সেজন্য দাতার তথ্য নাম এখানে অটোমেটিক্যালি চলে আসছে। মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, জন্ম তারিখ এগুলো অপশনাল। এখন পিতার নামটি এখানে উল্লেখ করব। পিতার নাম উল্লেখ করলাম, মাতার নাম আমি লিখলাম, ঠিকানা, ঠিকানাটা আমি লিখলাম, টাইপ সিলেক্ট করে দিলাম, জেলা, উপজেলা, মৌজা। এখন ঠিকানাটা এখান থেকে আমি লিখে দিব। খতিয়ানে যেটা আছে সেটা দিয়ে ওকে, সেটা দিয়ে এখন যেই দাতার কাছ থেকে আমি জমিটা কিন কিনছি, দাতা একাধিক হতে পারে, সেজন্য এই দাতার কাছ থেকে আমি কতটুকু কিনছি, আবার যদি একাধিক হয় তাহলে সেটা আমরা সাবমিট করব। আমি এই দাতার কাছ থেকে কতটুকু নিব, আমি পুরাটাই দাতার কাছ থেকে নিব। আচ্ছা, সেক্ষেত্রে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। এখন আসি, দাতা এবং সর্বশেষ মিউটেশনের রেকর্ড মালিক একই কিনা, যদি না হয় তাহলে তথ্য অ্যাড করতে হবে, কারণ দাতা এবং সর্বশেষ রেকর্ড বা মিউটেশনের ব্যক্তি যদি মাঝখানের ব্যক্তির কাছে মিউটেশন না করে থাকে তাহলে সেই দলিলগুলো এখানে অ্যাড করতে হবে। ওকে, আমি সিম্পলি এগিয়ে যাচ্ছি। এখন আসি প্রয়োজনীয় কাগজপত্র। এই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে সেগুলো সবই অপশনাল, কারণ এখানে অটোমেটিক্যালি খতিয়ান যাচাই হয়ে গেছে, এজন্য খতিয়ান সংযুক্ত করার প্রয়োজন নাই। জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে ভেরিফাই করে নেওয়া হয়েছে, এজন্য সেটা তথ্য যুক্ত করার প্রয়োজন নাই। দলিল হচ্ছে, দলিলটা এখানে অ্যাড করে দিয়েছি প্রথমেই, সেজন্য দলিল অ্যাটেস্ট করারও প্রয়োজন নাই।
এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব এবং পরবর্তী বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ ওপেন হবে, যেটা আগেও ছিল। এখানে আবেদন সংক্রান্ত ঘোষণাটা এটা সিম্পলভাবে যে অবস্থা আছে সেটা এখানে পূরণ করে দিতে হবে। এই তথ্যটি অ্যাড করা হয়েছে, এটা শুধুমাত্র হচ্ছে যে যে অঞ্চলে জরিপ চলমান আছে সেই অঞ্চলের জন্য। সেটা অন্য কোনো ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব আমি। প্রযোজ্য নয় দিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে আরেকটা চেকবক্স আছে, আমার আমার কৃষি জমি হিসেবে ৬০ বিঘার উপরে কৃষি জমি নেই। আবেদনের প্রদত্ত যাবতীয় তথ্য সংযুক্ত তুলনাটি সঠিক মনে প্রদান করছি। এখানে আরেকটা ঘোষণা এখানে দেওয়া হয়েছে এবং চেকবক্সে ক্লিক করে আমি আবেদন দাখিল অপশনে ক্লিক করব। আবেদন দাখিল অপশনে ক্লিক করলে এখানে একটা মেসেজ সুন্দরভাবে দেওয়া হয়েছে রেড কালারের, আপনি পেমেন্ট সম্পন্ন করার পর তথ্য সংশোধনের কোনো সুযোগ থাকবে না। তাই অনুগ্রহ করে নিম্নোক্ত বিষয় দুটি নিশ্চিত করুন, আবেদনের ফর্মে তথ্য সঠিক কিনা। তো সেটা কিন্তু আবার আপনি এখানে ক্লিক করে আপনার যে টোটাল তথ্যগুলো সেটা যাচাই করতে পারবেন। যদি কোনোটা ভুল থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা কারেকশন করতে পারবেন। যে সংযুক্তিগুলো আছে সেটাও চেক করবেন যে প্রপারলি দেওয়া হয়েছে কিনা। যদি সেটাতে কোনো প্রবলেম থাকে তো সেটাও কিন্তু কারেক্ট করবেন। এবার আমরা যে ৫০ টাকা যে ফি সেটা দিয়ে দিব, সেটা আপনি বিকাশ, নগদ বা অন্য যে কোনো পোর্টাল থেকে কিন্তু আপনি আপনার এই টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন। এবং আপনি এটা পেমেন্ট করার সাথে সাথে আপনার কাছে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এবং আপনার যে পিনকোড আছে সেই পিনকোড দিয়ে কিন্তু আপনি আপনার পেমেন্টটা করতে পারবেন। এবার আপনার আবেদনের যে ফি সেটা কিন্তু দাখিল হয়ে গেল। ফি দাখিল হওয়ার পরে আপনার যে আবেদনের যে কপি, সেই আবেদনের কপিটা কিন্তু আপনার নামজারির আবেদনের যে কপি সেটা সুন্দরভাবে প্রক্রিয়া হয়ে পিডিএফ আকারে কিন্তু আপনার কাছে চলে আসবে এবং আপনি এখান থেকে সেটাকে ডাউনলোড করে নেবেন। আশা করি আপনার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন।